অলকানন্দা নদীর ধারে হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান হচ্ছে চার ধামের মধ্যে অন্যতম বদ্রীনাথ ধাম। এখানে ভগবান বিষ্ণু স্নান করেন, অর্থাৎ জগৎপালক ভগবান বিষ্ণু এখানে স্নান করেন। তো এই বদ্রীনাথ ধামের থেকে মাত্র 4 কিলোমিটার দূরে রয়েছে মানা গ্রাম, যেটি ইন্ডিয়ান তিব্বত বর্ডারের প্রথম ভারতীয় গ্রাম হিসেবে জনপ্রিয়। মহাভারতের পঞ্চপাণ্ডবরা স্বর্গারোহণের পথে এই মানা গ্রাম দিয়েই গেছিল। এই মানা গ্রাম থেকে আরো কিছুটা ট্রেক করে যেতে হয় বসুধারা ফলস। এই বসুধারা ফলস এর সম্বন্ধে বলা হয় যে বসুধারা অর্থাৎ বিষ্ণুর ধারা এটা। এই জল পাপীদের গায়ে পড়ে না। এই বসুধারা ফলস খুব সুন্দর। তো আজকের এই ব্লগে থাকছে বদ্রীনাথ ধাম দর্শনের পরে আপনারা মাত্র একদিনে কিভাবে মানা গ্রাম ঘুরে দেখবেন এবং মানা গ্রাম থেকে ট্রেক করে বসুধারা ফলস দেখবেন, সেইটি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। তো এখন রয়েছে বদ্রীনাথ ধামে। বদ্রীনাথ মন্দির দর্শন গতকালই হয়ে গেছে, জার্নি ব্লগের মাধ্যমে আমি তুলে ধরেছি। লিঙ্ক উপরে আই বাটনে থাকছে, যারা এখনো ভিডিওটি দেখেননি তাদের দেখার অনুরোধ রইল। তো এই বদ্রীনাথ মন্দির দর্শনের পর আপনারা পরের দিন সকালে চলে যেতে পারেন মানাগ্রাম এবং বসুধারা ফলস এর উদ্দেশ্যে। এই মানাগ্রাম পর্যন্ত গাড়ি যায়, তো আপনারা যারা গাড়ি করে ডাইরেক্ট আসবেন তারা মানাগ্রাম ডাইরেক্ট গাড়িতে পৌঁছে যেতে পারে। এখানে একটি পার্কিং প্লেস রয়েছে, যেটা আমি পরবর্তী অংশে তুলে ধরেছি, সেখানে আপনারা গাড়ি পার্ক করতে পারেন। এছাড়া আমার মতো যারা হেঁটে যেতে চান তারা হেঁটেও যেতে পারেন, মাত্র 3 কিলোমিটার দূরত্ব। তো এই হচ্ছে এখন বদ্রীনাথ ধামের রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি। দেখুন চারিদিকের দৃশ্য কত সুন্দর। সকালবেলায় চারিদিক হালকা কুয়াশায় ঢাকা, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এবং এই অংশে আমি তুলে ধরেছি বদ্রীনাথ ধামে কি কি ফেসিলিটি রয়েছে, অর্থাৎ বদ্রীনাথ ধামের যে দোকানগুলি, এখানে যে এটিএম রয়েছে এবং কিভাবে আপনারা কোন রাস্তা দিয়ে হেঁটে যাবেন তার মার্কিং সম্পূর্ণ করা আছে। এইভাবে এই মার্কিং গুলো দিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম মানা গ্রামের প্রবেশদ্বারে। বদ্রীনাথ মন্দির থেকে এই মানা গ্রামের প্রবেশদ্বার মোটামুটি 3 কিলোমিটার দূরে অবস্থিত। এইখানে গাড়ির পার্কিং রয়েছে এবং এর পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। এই অলকানন্দী নদী সপ্তকোণ গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে এবং এই দিকে বয়ে গিয়ে দেবপ্রয়াগে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। এই অলকানন্দা নদীর রূপ অসাধারণ এখানে, এবং চারিদিকে পাহাড়, দূরের বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং অলকানন্দা নদী বয়ে চলেছে। এই দৃশ্য দেখতে দেখতে আপনারা চাইলে হেঁটেই পৌঁছে যেতে পারেন মানা গ্রামের এই প্রবেশদ্বারে। তো এই মানা গ্রামের প্রবেশদ্বার অতিক্রম করার পর আপনারা গ্রামের পথে যখন চলবেন দেখবেন রাস্তার দুই ধারে অসংখ্য দোকান রয়েছে, যেগুলো লোকাল লোকেরা উলের জিনিসপত্র, উল এবং পশমের জিনিসপত্র তৈরি করে বিক্রি করেন। তো আপনারা আপনাদের পছন্দের মতো জিনিসপত্র কিনতে পারেন। এবং এই গ্রামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই প্রত্যেকটা দেয়ালে অসম্ভব সুন্দর পেন্টিং করা আছে। তো সেই পেন্টিং গুলো বিভিন্ন পুরাণ, মহাভারতের কাহিনী, শিবের ছবি, বিভিন্ন ভগবানের ছবি পেন্টিং করা আছে। পেন্টিং গুলো অসাধারণ। তো এই স্বর্গারোহণের পথে পাণ্ডবরা এই রাস্তায় গেছিল এবং এখানে মহর্ষি বেদব্যাস, গণেশ গুফা এবং বেদব্যাস গুফা আছে, যেখানে মহাভারত লিখিত হয়েছিল, অর্থাৎ বেদব্যাস দ্বারা মহাভারত বলা হয়েছিল এবং গণেশজি সেটি লিপিবদ্ধ করে। এটি ওই গ্রামে অবস্থিত, সেটা আমি পরবর্তী অংশে তুলে ধরেছি ভিডিও। এই অংশে আমি দেখাচ্ছি কিভাবে মানা গ্রামকে অতিক্রম করে আমি বসুধারা ফলস এর দিকে চলেছি এবং রাস্তায় পড়ছে মানা গ্রাম। তো এবার পৌঁছে গেছি মানা গ্রামের সেই জায়গায় যেখানে সরস্বতী নদী দেখা যায়। সরস্বতী নদী মানা গ্রামেই একমাত্র দেখা যায় এবং এখানেই কি প্রবল বেগে দেখুন সরস্বতী নদী আসছে। এই সরস্বতী নদী এখানেই দেখা যায় এবং এখানে উৎপন্ন হয়ে এখানেই সরস্বতী নদী বিলীন হয়ে যায়। তো কথিত আছে পাণ্ডবরা যখন স্বর্গারোহণ করছিল তখন দ্রৌপদী এই অংশে পার করতে পারছিল না, তো একটি বিরাট পাথর দিয়ে সরস্বতী নদীর উপর রাখে এবং সরস্বতী নদী পার করে যায় দ্রৌপদী। এইটিকে ভীমপুল বলা হয়। তো আমরা এখন রয়েছে ভীমপুলে। দেখুন কি প্রবল বেগে সরস্বতী নদী এখানে আছড়ে পড়েছে। তো এখানে মন্দিরও আছে, সরস্বতী মায়ের মন্দিরও আছে। এই অংশের দৃশ্য অসম্ভব সুন্দর। পাহাড়ের পাথরের খাঁজে খাঁজে অসংখ্য গুহা আছে এবং সেখানে আপনারা সন্ন্যাসীদেরও দেখতে পাবেন, অর্থাৎ সাধকেরা সেই গুহার মধ্যে বসে থাকে। তাদের আশীর্বাদ নিয়ে আপনারা ভীমপুল অতিক্রম করে এগিয়ে যাবেন পরবর্তী গন্তব্য বসুধারা ফলস এর দিকে।
তো এখন এগিয়ে চলেছি বসুধারা ফলসের পথে। তো এই বসুধারা ফলসের দূরত্ব মোটামুটি 5 থেকে 7 কিলোমিটারের মতো, কিন্তু পাহাড়ে যেহেতু দূরত্ব কিলোমিটার দিয়ে হয় না, এটা আপনারা কতটা উঠছেন, কোন সময় উঠছেন এবং কিভাবে উঠছেন তার উপর ডিপেন্ড করে। তো মোটামুটি আপনাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। আর এই পথের প্রথম দিকটা পাথর দিয়ে বাঁধানো রাস্তা এবং অসম্ভব সুন্দর। তারপরে পড়বে কয়েকটি নদী, ঝর্ণা এবং আস্তে আস্তে আপনারা পৌঁছে যাবেন বসুধারা ফলসের পথে। তো এই বসুধারা ফলসের রাস্তা পথে দোকানপাতি খুব একটা নেই। তো আপনারা বদ্রীনাথ থেকে যখন আসবেন তখন জল এবং হালকা কিছু খাবার রেখে দেবেন। পথে একটি টেন্ট টাইপের দোকান পাবেন, যেখান থেকে আপনারা ম্যাগি বা চা এটা খেতে পারেন। এইভাবে এগিয়ে চললাম বসুধারা ফলসের পথে। রাস্তা আমি আগেও বলেছি খুব সুন্দর এবং এখানে খুব কম লোক যায়, অর্থাৎ আপনারা যখন যাবেন আগে পরে দেখবেন খুবই কম লোক যাচ্ছে। এবং আমি যেদিন গেছিলাম আকাশ খুব পরিষ্কার ছিল, তো মেঘ হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর ক্লিয়ার ওয়েদার ছিল। এবং দীর্ঘদিন টাইম পাথরের উপর দিয়ে ধীরে ধীরে এগোলাম। কিছুটা এগোনোর পর রাস্তা একটু খাড়াই হয়ে যাবে, পুরো পাথরের উপর দিয়ে যেতে হবে এবং মাঝখান দিয়ে বসুধারা ফলস থেকে হয়ে যে নদীটা আসছে সেটা অতিক্রম করতে হবে। এবং চারপাশে উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড়, যে দৃশ্য দেখতে দেখতে আপনারা খুব এনজয় করতে পারবেন এবং দেখবেন অবশেষে পৌঁছে গেছেন বসুধারা ফলসের কাছে। দূর থেকে দেখা যাচ্ছে বসুধারা ফলস। তো দেখুন আমরা পৌঁছে গেছি বসুধারা ফলসে। দূরে একটি দেখুন গ্লেসিয়ার দেখা যাচ্ছে, তো যেটা আমি জুম করে দেখাচ্ছি। তো এই গ্লেসিয়ারটা পেরিয়ে তারপর বসুধারা ফলস যেতে হয়। পিছনে দেখুন দেখা যাচ্ছে বসুধারা ফলস, উপর থেকে জলের ধারা নেমে আসছে। তো এটি বিষ্ণু ভগবান, স্বয়ং ভগবান বিষ্ণু থেকে উৎপন্ন হয় বলে মানা হয়। এবং এই জলের প্রপাতের জল নাকি পাখিদের গায়ে পড়ে না, এরকম কথিত আছে। ধীরে ধীরে এগিয়ে যাব বসুধারা ফলসের দিকে এবং গ্লেসিয়ার পেরিয়ে বসুধারা ফলস পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। এই গ্লেসিয়ারটা খুব সুন্দর এবং গ্লেসিয়ারের উপর দিয়ে প্রথম চলার অনুভূতি আমার এটাই, গ্লেসিয়ারের উপর দিয়ে প্রথম চলার অনুভূতি। তো দেখুন কত লোক এনজয় করছে এবং খুব সুন্দর দূরে বসুধারা ফলসকে দেখা যাচ্ছে, এটা আমি জুম করে দেখাচ্ছি। এই দৃশ্য আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই বসুধারা ফলসের একদম কাছে খুব কম লোকই যায়। এই গ্লেসিয়ারটা পেরিয়ে আপনাদের যেতে হবে। তো আমার সঙ্গে ছিল কিছু আর্মি পার্সোনাল, তারাও ভিজিট করতে এসেছিল। তো আমি তাদের সঙ্গে একদম বদ্রীনাথ ধামে বসুধারা ফলসের কাছে চলে গেছিলাম। তো এই অংশে আমি তুলে ধরছি কিভাবে। দেখুন
আমি গ্লেসিয়ারটা পেরিয়ে একদম বদ্রীনাথ ধামের বসুন্ধরা ফলসের কাছে গিয়ে পৌঁছেছিলাম। তো ফলে পাপিরের গায়ে জল পড়ে না, কিন্তু আমি স্নান করেছিলাম। তো তাহলে বুঝতে পেরেছিলাম যে আমি পাপি নই। যাই হোক, ফান ফ্যাক্ট এটা একটা। তো আপনারা অবশ্যই আসলে বসুন্ধরা ফলসে স্নান করবেন। এত হাওয়া দেয় এবং এত ঠান্ডা জলের ধারা যে চারিদিকে জল ডিসপার্স হয়ে যায়। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে একটি রক ফলিং জোন, প্রত্যেকে রক পড়ে, খুব সাবধান হয়ে আপনারা এই স্নান করবেন যদি করতে চান। আর না হলে দূর থেকে দেখতে পারেন এবং গ্লেসিয়ারের উপর দেখুন কতজন আনন্দ উপভোগ করছে, সেটাও আপনারা করতে পারেন। এরপর আবার যে পথে বসুন্ধরা ফলস গেছিলাম সেই পথ দিয়ে আবার নিচে নেমে আসতে হবে। তো নিচে নেমে আসতে খুব বেশি টাইম লাগে না। তো আপনারা যদি 2-2.5 ঘন্টার উপরে ক্লাইম্ব করেন তাহলে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আবার নিচে নেমে আসবে। তবে যাওয়ার সময় বলেছিলাম যে মানা গ্রামে ব্যাস গুফা এবং গণেশ গুফা আছে, যেখানে ব্যাস গুফা থেকে মহর্ষি বেদব্যাস মহাভারত বলতেন এবং গণেশ গুফাতে মহাভারত লিখিত হয়েছিল। তো সেই দৃশ্য দেখবো। তো এখন আমরা চলেছি মানা গ্রামের ভিতর দিয়ে, আবার পৌঁছে গেছি মানা গ্রামে। তো মানা গ্রামের এইখানে হচ্ছে ব্যাস গুফা এবং গণেশ গুফা, এটি যথাক্রমে ভিডিওর পরবর্তী অংশে তুলে ধরছি। এই ব্যাস গুফাতে মহর্ষি বেদব্যাস বসে মহাভারত বলতেন এবং গণেশ সেটিকে লিপিবদ্ধ করেছিল। তো সেটি হচ্ছে গণেশ গুফা। তো আপনারা এই মানা গ্রাম ফেরত যাওয়ার সময় অথবা আপনারা যখন বসুন্ধরা ফলস যাবেন তার আগে মানা গ্রাম প্রবেশ করার সময় আপনারা এই ব্যাস গুফা এবং গণেশ গুফা অবশ্যই ভ্রমণ করবেন। এখানে ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো ভিতরে পার দেখাতে পারিনি। আশেপাশে বাইরে যত পার্ট আমি ভিডিও করেছি সেগুলো যেটা ছিল আমি তুলে ধরেছি। এটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এরপর পৌঁছে গেছিলাম তিব্বত সীমান্তে মানা গ্রামে, যেটি ভারতের প্রথম গ্রাম বলা হয়। সেখানে একটি চায়ের দোকান আছে, মানে অ্যাকচুয়ালি অনেকগুলো চায়ের দোকান আছে, যেগুলোকে
প্রথম ভারতীয় চায়ের দোকান বলা। তো আপনারা যেহেতু ট্রেক করে আসছেন তাই ক্লান্ত হয়ে যাবে, তো চা এখানে অবশ্যই বসে কিছুক্ষণ সময় অতিক্রান্ত করতে পারে এবং সঙ্গে নিতে পারেন চা। এবং একটি লোকাল জিনিস সেটি হচ্ছে এখানে বিরান্স অর্থাৎ রডোডেনড্রন ফুলের জুস পাওয়া যায়, সেটি এখানে বিক্রি করা হয়। আমি একটু এখানে নিয়েছিলাম, আপনারা লোকাল জিনিস হিসাবে এটিকে কিনতে পারে। এইভাবে এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরেছি আপনারা একদিনে কিভাবে বদ্রীনাথ ধাম দর্শনের পরে মানাগ্রাম যাবেন, সেখানে ব্যাস গুফা, গণেশ গুফা, ভীমপুর, সরস্বতী নদী দেখে তারপর ট্রেকিং করে পৌঁছে যেতে পারেন বিষ্ণু, ভগবান বিষ্ণু ফলস অর্থাৎ বসুধারা ফলসে, এবং সেখানে কিছুক্ষণ এনজয় করে আবার ফিরে আসতে পারবেন বদ্রীনাথ ধামে। তো এই ব্লগটি ভালো লাগলে, এই পর্যন্ত দেখে থাকলে সবাইকে ধন্যবাদ, এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের কন্টেন্ট আপনারা ভবিষ্যতে আরো দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী একটি ব্লগে।